আসসালামু আলাইকুম কম্পিউটার তৃতীয় সেমিস্টার। কি অবস্থা তোমাদের? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা একটা নতুন অধ্যায়, মানে হচ্ছে আমাদের বলা চলে এটা লাস্ট অধ্যায়, সেটা হচ্ছে দশমতম অধ্যায় নিয়ে কথা বলবো। আমি বলছিলাম তোমাদের যে লাস্ট তিনটা অধ্যায় আমাদের হচ্ছে মডিউল নিয়ে, যেমন অষ্টমটা ছিল আমাদের লগিং মডিউল নিয়ে, নবমটা হইলো ইউনিট টেস্ট মডিউল নিয়ে, এবং দশমটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন মডিউল নিয়ে। তো আমরা এই মডিউল সিরিজের লাস্টতম যে মডিউলটা আছে সেই অধ্যায়ে এসে পৌঁছাইছি। এই অধ্যায়ের নাম হচ্ছে রেগুলার এক্সপ্রেশন, ঠিক আছে? আর এই মডিউলের ক্লাস। তো আজকে আমরা বেসিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন বইয়ের দশমতম অধ্যায়ের ক্লাস নিতে যাচ্ছি। তো থিওরি ক্লাসটা একদমই ছোট হবে, কারণ এইটার প্র্যাকটিক্যাল পার্ট থাকবে। এইখানে আমরা প্রোগ্রামগুলো সলিউশন করব না, প্রোগ্রামগুলো সলিউশন করবো আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো চলো আমরা দেখি এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো আমাদেরকে পড়তে হবে, কোন কোন প্রশ্নগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? তো আমি মূলত এই অধ্যায়ে তোমাদেরকে বোঝার জন্য বেশ কিছু প্রশ্ন এখানে রাখছি, জাস্ট তোমরা প্রশ্নগুলোতে ইজি হইতে বুঝতে পারো বা আমি তোমাদেরকে সহজে বুঝাইতে পারি বিষয়গুলা, ঠিক আছে? তো চলো শুরু করি। ওকে, প্রথম প্রশ্নটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন কি? পরের অধ্যায়টা হচ্ছে মেটা ক্যারেক্টার কি? 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে মেটা ক্যারেক্টার। আচ্ছা, এখানে মেটা ক্যারেক্টার গুলো কি কি হবে? তাহলে 3টা। তারপরে হচ্ছে আচ্ছা, 3টাই অতি সংক্ষিপ্ত আছে। প্রথমটা থেকে শুরু করি। পাইথনে রেগুলার এক্সপ্রেশন জিনিসটা আসলে কি, কই থেকে আসলো? দেখো, রেগুলার এক্সপ্রেশন নাম কি শুনছো কখনো? হয়তোবা শুনছো অথবা শোনো নাই, বাট আজকে বুঝবা। পাইথনে এটা এমন একটা মডিউল যেটা মনে করো কোনো স্ট্রিং এর প্যাটার্ন চেক করতে, কোনো ওয়ার্ড সার্চ করে বের করতে, তারপরে ইমেইলের ভ্যালিডেশন, পাসওয়ার্ডের ভ্যালিডেশন বা পাসওয়ার্ড একটা বানাইতে, এই টাইপের কাজগুলো করার জন্য এই রেগুলার এক্সপ্রেশন যে মডিউলটা আছে এটা ব্যবহার করা হয়। দেখো, রেগুলার এক্সপ্রেশন যত প্রোগ্রাম আছে সবগুলা প্রোগ্রামেই কিন্তু এই রেগুলার এক্সপ্রেশন আছে, ঠিক আছে? বাট আমরা পাইথনটা যেহেতু পড়তেছি, পাইথন হিসাবেই আমরা জানি। ওকে, দেখো রেগুলার এক্সপ্রেশন এটাকে সংক্ষেপে প্রকাশ করা হয় আর ই দিয়ে। আর তে রেগুলার, ই তে এক্সপ্রেশন। এটা দেখো 22 অনুষ্ঠিত হয়েছিল 23-এ, মানে আমাদের সময়ে না, আমাদের পরের জেনারেশনে কিন্তু এটা আসছিল, তাই না? তাহলে রেগুলার এক্সেপশন বা সংক্ষেপে রেজেক্স, সংক্ষেপে কি রেজেক্স, রেগুলার এক্সপ্রেশনকে তুমি সংক্ষেপে রেজেক্স বলতে পারো। রেগুলার এক্সপ্রেশন যাকে সংক্ষেপে রেজেক্স হলো অক্ষরের একটি বিশেষ সিকোয়েন্স বা প্যাটার্ন। অক্ষরের মানে কি, লেটারের বিশেষ একটা সিকোয়েন্স অথবা একটা প্যাটার্ন হইতে পারে। সাপোজ ধরো এইটা একটা প্যাটার্ন, এখানে @ আছে, ডলার সাইন আছে, পার্সেন্টেজ আছে, ঠিক আছে? এটা একটা প্যাটার্ন। বা ওই যে আমরা জিমেল লিখি না, ডটের পরে কম লিখি, ডটের পরে কি কম লিখি, তার মানে কি এটার প্যাটার্ন হচ্ছে ডট, তারপরে মনে করো যে ছোট হাতের এ থেকে জেড, এই প্যাটার্নটা, তাই না? তাহলে এইরকম এখানে বোঝাচ্ছে রেজেক্স মানে রেগুলার এক্সপ্রেশন হলো অক্ষরের একটি বিশেষ সিকোয়েন্স বা প্যাটার্ন যা কোনো টেক্সট বা স্ট্রিং এর মধ্যে নির্দিষ্ট কোনো শব্দ বা বিন্যাস খুঁজে বের করতে, এডিট করতে বা ম্যানিপুলেট করতে ব্যবহৃত হয়। দেখো, যা কোনো টেক্সট এক্সপ্রেশন বা টেক্সট বা স্ট্রিং এর মধ্যে নির্দিষ্ট কোনো শব্দ, মনে করো এইখানে হাফিজ আছে, 10টা হাফিজ আছে। এখন আমার এই 10টা নামের মধ্যে এ কয়টা আছে এটা আমি খুঁজে বের করতে যাচ্ছি। তাহলে এই যে কয়টা আছে এগুলা খুঁজে ফাইন্ড করার জন্য, খুঁজে বের করার জন্য, এই টাইপের কাজগুলা করার জন্য আমাদের রেগুলার এক্সপ্রেশনকে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। বুঝতে পারতেছো? তাহলে রেগুলার এক্সপ্রেশন জিনিসটা আসলে কি? এটি হলো একটি অক্ষরের বিশেষ সিকোয়েন্স বা প্যাটার্ন যা কোনো টেক্সট অথবা স্ট্রিং এর মধ্যে নির্দিষ্ট কোনো শব্দ বা বিন্যাস খুঁজে বের করতে, এডিট করতে বা ম্যানিপুলেট করতে ব্যবহৃত হয়। পাইথনের রেগুলার এক্সপ্রেশন ব্যবহারের জন্য বিল্ট ইন, এই যে আর ইতে হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। তো পাইথনে আমরা এখন পর্যন্ত যে অধ্যায়গুলো করতেছি সবারই একটা করে বিল্ট ইন কি ছিল, মডিউল ছিল। যেমন ইউনিট টেস্টের একটা ছিল ইউনিট টেস্ট, লগিং এর লগিং। क्या हो गया इसको, লগিং এর লগিং। সেম ভাবে এটা দশমতম অধ্যায়ে একটা বিল্ট ইন পাইথনের হচ্ছে মডিউল যার নাম হচ্ছে রেগুলার এক্সপ্রেশন, যাকে লেখা হয় কি দিয়ে, আর ই। আর এইখানে যে পড়লাম টেক্সট এডিট করা, খুঁজে বের করা, ম্যানিপুলেট করা, এই সব কাজ করার জন্য পাইথনে ডিফল্ট একটা মডিউল আছে, যে মডিউলটার নাম হচ্ছে আর ই মডিউল। কি মডিউল? আরে ভাইয়া কি মডিউল বলো তো? আর ই মডিউল ব্যবহার করা হয়। ওকে, এটি ইমেইল ভ্যালিডেশন,
ইমেল ভ্যালিডেশন বলতে বোঝাচ্ছে যে ইমেলের নামটা তুমি দাও, যেমন সিমিলার হইলে তোমাকে শো করে কি দিস নেম ইজ অলরেডি টেকেন, মানে অলরেডি এটা একজন লিখছে, তুমি আর এটা লিখতে পারবে না। তাহলে সেই রকম ইমেল ভ্যালিডেশন, পাসওয়ার্ড চেক বা বড় কোনো টেক্সট থেকে তথ্য খোঁজার কাজে অত্যন্ত কার্যকর। মনে করো যে একটা বড় প্যারাগ্রাফ আছে, তো এই প্যারাগ্রাফে গরু নামের একটা ওয়ার্ড আছে। এখন তুমি দেখতে চাচ্ছ এই গরু আসলে কয়টা আছে, দেখো প্রায় 1000 লাইনের একটা প্যারাগ্রাফ বা 1000 লাইনের একটা মনে করো যে প্যাসেজ। তো সেইখান থেকে শুধু গরু কথাটা তোমাকে খুঁজে বের করতে হবে। তুমি যদি এটা ম্যানুয়ালি করতে চাও, একবার ভাবো তো কতক্ষণ খুঁজতে হবে। গরু 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 একটা, গরু 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 আমরা করতে হবে, তাই না? তো এই যে এই পদ্ধতিতে তোমার অনেক সময় যাবে, তাই না? বাট এটা তুমি অটোমেটিক্যালি করতে পারো পাইথনের একটা মডিউল ব্যবহার করে, যার নাম হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। ওকে, তাহলে ইমেল ভ্যালিডেশন, পাসওয়ার্ড চেক বা বড় কোনো টেক্সট থেকে খোঁজার কাজে অত্যন্ত কার্যকর হইলো রেগুলার এক্সপ্রেশন। তাহলে রেগুলার এক্সপ্রেশন জিনিসটা কি সেটা আশা করছি বুঝতে পারছো, আর রেজেক্স আসলে জিনিসটা কি সেটা আশা করছি তোমরা বুঝতে পারছো। তারপরে আসো মেটা ক্যারেক্টার কি। দেখো মেটা ক্যারেক্টার একটা পার্ট, কার পার্ট? এই রেগুলার এক্সপ্রেশনে। মূলত এরকম বিভিন্ন প্রকার মেটা ক্যারেক্টার ব্যবহার করে ওই প্যাটার্নটা তৈরি করা হয়, ওই সিকোয়েন্সটা তৈরি করা হয়। বুঝতে পারছো? সেই মেটা ক্যারেক্টার গুলো আসলে কি কি সেটা আমরা একটু পরে জানবো। অনেকগুলো, বেশ কয়েকটা 10টার মতো মেটা ক্যারেক্টার আছে, সেগুলো আমরা পরে জানবো। মেটা ক্যারেক্টারটা আসলে কি সেটা আগে আমরা একটু জানি। দেখো রেগুলার এক্সপ্রেশনে ব্যবহৃত যেসব ক্যারেক্টার বা প্রতীকের নিজস্ব সাধারণ অর্থের বাইরে বিশেষ কোনো অর্থ বা কাজ থাকে তাদেরকেই মেটা ক্যারেক্টার বলা হয়। দেখো রেগুলার এক্সপ্রেশনে ব্যবহৃত যেসব ক্যারেক্টার আছে, মানে আমাদের যে রেগুলার এক্সপ্রেশন আছে এখানে ব্যবহৃত যে লেটার গুলা আছে, এই লেটার গুলার যে নিজস্ব মনে করো যে একটা পরিচয়, সেই পরিচয় থেকে আরো একটা এক্সট্রা যাদের পরিচয় আছে তাদেরকেই বলা হয় হচ্ছে মেটা ক্যারেক্টার। যেমন ডট, ডট একটা সিম্পল ডট, বাট রেগুলার এক্সপ্রেশনে এই ডটের একটা এক্সট্রা ভ্যালু আছে আলাদা, দ্যাটস ওয়াই ওটাও কি ডটটাও একটা মেটা ক্যারেক্টার। ভালো করে পড়ো। রেগুলার এক্সপ্রেশনে ব্যবহৃত যেসব ক্যারেক্টার বা প্রতীকের নিজস্ব সাধারণ অর্থে, সাধারণ অর্থ বলতে কি ডট, আমরা ডটকে ডটই বুঝি যে কোনো একটা সেন্টেন্সের শেষে ডট দিতে হয়, এটা আমরা বুঝি, তাই না? বাট রেগুলার এক্সপ্রেশনে এই ডটের সাধারণ নিজস্ব সাধারণ অর্থের বাইরেও বিশেষ অর্থ বা কাজ আছে কার? ওই ডটটার। তার ডটটাকে আমরা কি বলতে পারবো? তাদেরকে মেটা ক্যারেক্টার বলতে হবে। এই ক্যারেক্টার গুলো সরাসরি কোনো বর্ণ হিসাবে কাজ না করে সার্চ প্যাটার্ন তৈরি করতে সাহায্য করে। মানে এই যে ডট দিলাম না, এটা সাধারণ ভাষায় একটা ডট, বাট বিশেষ অর্থে এটা একটা ডট না, বা এটা কোন একটা লেটার হিসাবে কাজ করে না। আমরা জানি পাইথনে যা কিছু লিখি সবগুলো হচ্ছে একটা করে ক্যারেক্টার বা লেটার, তাই না? এটাও একটা ক্যারেক্টার, তোমার এটাও একটা ক্যারেক্টার, এটাও একটা ক্যারেক্টার, সবগুলো এক একটা সিঙ্গেল ক্যারেক্টার, তাই না? ডট, কমা, এগুলো সবগুলো সেমিকোলন, এগুলো এক একটা করে ক্যারেক্টার। তো এই ক্যারেক্টারটা মেটা ক্যারেক্টার যেগুলো আছে, এই ক্যারেক্টার গুলা সিম্পল একটা লেটার হিসেবে ব্যবহৃত হয় না, না হয়ে বিশেষ কাজগুলো সম্পন্ন করে। দেখো এই ক্যারেক্টার গুলো সরাসরি কোনো বর্ণ হিসাবে কাজ না করে সার্চ প্যাটার্ন তৈরি করতে সাহায্য করে। যেমন এই যেখানে একটা ডট এক্সাম্পল দিচ্ছে, ডট সাধারণত একটি ফোঁটা হলেও রেজেক্সে এটি যে কোনো একটি ক্যারেক্টারকে নির্দেশ করে। বুঝছো? একটা এক্সাম্পল গেল। এখন এখানে 3 নম্বর প্রশ্ন হচ্ছে মেটা ক্যারেক্টার গুলো আসলে কি কি। এটা কিন্তু আমাদের রিফার্ড পরীক্ষাতে আসছিল, ঠিক আছে? এটা কি বলতো, মেটা ক্যারেক্টার গুলো কি কি। তো এখন আমরা দেখবো আসলে মেটা ক্যারেক্টার কোনগুলো পাইথনের রেগুলার এক্সপ্রেশনে। ওকে, বেশ কয়েকটা আছে, আমরা এখানে লিখে রাখছি। এখানে আমরা অলরেডি মেবি হচ্ছে 7টা 8টার মতো লিখছি। হ্যাঁ, তো সবার নাম এবং কাজ এখানে দেওয়া আছে। মেটা ক্যারেক্টার, এই যে প্রথমে হচ্ছে ডট, কে প্রথমে ডট, এই যে ডট, এখানে নাম দেওয়া আছে। ডটের কাজ কি? যে কোনো একটি ক্যারেক্টার নিউ লাইন বাদে, মানে এই যে এখানে একটা লাইন আছে, এখানে স্পেস দিয়ে এখানে চলে আসলো, এই নিউ লাইনটা বাদে যে কোনো একটি ক্যারেক্টার হচ্ছে আমাদের ডট এই কাজটা করে, ঠিক আছে? তাহলে যে কোনো একটি ক্যারেক্টারের কাজ করে কে? এই মেটা ক্যারেক্টার, ডট। তারপরে এইটাকে কি বলে? ক্যারেট। কি বলে? ক্যারেট। এই যেটা মনে করো এই যে এটা কি গেটার দান বলে না, এই গেটার দানটাই তুমি জাস্ট যদি এইভাবে লেখো এটাকে বলা হয় ক্যারেট। কি বলা হয়? ক্যারেট। স্ট্রিং এর শুরু বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে এই যে ক্যারেট যে সিম্বলটা আছে আমাদের, এই ক্যারেট যে সিম্বলটা আছে, এই ক্যারেট সিম্বলটা কখন ব্যবহৃত হয়? স্ট্রিং এর, স্ট্রিং তো চিনো তাই না? এই যে আমরা ডাবল কোটেশন দিয়ে যা লিখি তাই হচ্ছে কি বলতো স্ট্রিং, তাই কি স্ট্রিং। এই স্ট্রিং এর শুরু বোঝাতে ব্যবহৃত হয় এই ক্যারেট।
এরপরে আছে আমাদের এটা সব থেকে দামি একটা চিহ্ন, ডলার চিহ্ন, তাই না? এই চিহ্ন যার কাছে থাকে সেই খুশি হয়ে যায়। তো ডলার, ডলার কি ব্যবহার হয়? স্ট্রিং এর যে শেষ বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে স্ট্রিং এর শুরু বোঝাইতে ক্যারেট চিহ্ন, আর স্ট্রিং এর শেষ বোঝাইতে আমাদের ডলার সাইন চিহ্ন। মনে থাকবে, স্ট্রিং এর শেষ ডলার সাইন, স্ট্রিং এর শুরু ক্যারেট। ওকে, তারপরে এখানে অ্যাস্টারিস্ক, এটাকে আমরা স্টার বা অ্যাস্টারিস্ক চিহ্ন বলবো। ওকে, কোন ক্যারেক্টার 0 বা তার বেশিবার থাকলে, যদি কোনো ক্যারেক্টার, তোমার একটা প্যাসেজ আছে, ওই প্যাসেজে ওই ক্যারেক্টারটা 0 বার বা তার থেকে যদি বেশিবার থাকে, সেইটা বোঝাইতে বা সেটা বের করতেও এই আমাদের অ্যাস্টেরিস্ক বা স্টার চিহ্নটা ব্যবহার করা হয়ে থাকে। এটা আমি প্র্যাকটিক্যাল যদিও তোমাদেরকে বুঝাই দিব, দেখাই দিব হাতে চোখে আঙ্গুল দিয়ে, কোনো প্রকার ভয় পাওয়ার দরকার নেই, জাস্ট এখন নামগুলো মনে রাখো, পরবর্তীতে সুবিধা হবে। ওকে, তারপরে প্লাস, কোনো ক্যারেক্টার 1 বা তার বেশিবার থাকলে প্লাস যে আমাদের মেটা ক্যারেক্টার আছে সেটা ব্যবহৃত হয়। কোয়েশ্চেন মার্ক বা প্রশ্নবোধক, কোনো ক্যারেক্টার 0 বা 1 বার থাকলে, 0 বা 1 বার, 0 হয় 0 বার আছে অথবা 1 বার আছে, এই জিনিসটা বুঝাইতে আমাদের প্রশ্নবোধক। ঠিক আছে, তারপরে এটা কি? এটাকে বলা হয় থার্ড ব্র্যাকেট বা হচ্ছে আমাদের স্কোয়ার ব্র্যাকেট। ওকে, ব্র্যাকেট এটা কখন? ক্যারেক্টারের সেট বোঝাতে, যেমন A থেকে Z, এই যে ক্যারেক্টারের সেট বুঝাইতে আমাদের এই যে থার্ড বন্ধনী যা আছে এটা ব্যবহার করা হবে। মনে রাখিও যে ধরো তুমি এই ডটের পরে ইউজারকে বলতেছো যে ডটের পরে তোমার নামের সাথে তুমি যে কোনো লেটার A থেকে Z তুমি অ্যাড করতে পারবা, সেক্ষেত্রে তোমাকে এই যে প্যাটার্ন সেটটা বুঝাইতে, এই যে তোমার স্মল লেটারের প্যাটার্ন সেটটা বুঝাইতে এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। বুঝতে পারছো? দেখাই তো যাচ্ছে না মনে হয়, দেখাই তো যাচ্ছে না। এই ধরো স্কোয়ার ব্র্যাকেট, এটা এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে তুমি লিখে যাচ্ছ A থেকে Z, ডটের পরে A থেকে Z এর যে কোনো একটা ক্যারেক্টার বা লেটার থাকতে পারবে, সেক্ষেত্রে তুমি এই প্যাটার্নটা দিতে পারতো। এই প্যাটার্নটা ইউজারকে দেওয়ার জন্য বা রেগুলার এক্সপ্রেশন লেখার জন্য তোমাকে যেই মেটা ক্যারেক্টারটা সাহায্য নিতে হবে তার নাম হচ্ছে ব্র্যাকেট। ওকে, লাস্টেরটা পাইপ, তো পাইপটা দেয় না, আমি দিয়ে দিচ্ছি এই যে এরকম এরকম দাড়ি একটা, ঠিক আছে, এরকম দাড়ি, এটা পাইপ। ওকে, এটা অর বা অথবা। তাহলে এইগুলো হচ্ছে কি বলতো, এইগুলো হচ্ছে আমাদের মেটা ক্যারেক্টার। এইগুলা ব্যবহার করে আমরা বিশেষ বিশেষ কাজ সম্পন্ন করতে পারি রেগুলার এক্সপ্রেশনে, এবং এগুলোর নাম দেওয়া আছে, ডট, ক্যারেট, ডলার, স্টার, প্লাস, প্রশ্নবোধক, ব্র্যাকেট। এইগুলো একটা মনে রাখার হার্ডলি চেষ্টা করি। ওকে, তো আমরা এখন কিছু সিকোয়েন্স পড়ি। আচ্ছা, পাইথনের রেগুলার এক্সপ্রেশন কি সংক্ষেপে বর্ণনা করো। তো এইটা অলরেডি অতি সংক্ষিপ্তই আমরা পড়ছি, ইমেল ভ্যালিডেশন, পাসওয়ার্ড চেক, তারপর হচ্ছে আমাদের কি বড় তথ্য থেকে খুঁজে বের করার জন্য এটা ব্যবহার করা হয়। তো এটা আমরা অলরেডি পড়ছি, তো এটা আমরা আর না করি। তো এইখানে পাইথনের রেগুলার এক্সপ্রেশনের বিল্ড ইন মেথড তালিকা তৈরি করো। তো আমরা জানি পাইথনে টোটাল 64টা কি আছে, বিল্ট ইন ফাংশন আছে। কি আছে? বিল্ট ইন ফাংশন আছে। এই ফাংশনগুলা বিভিন্ন মডিউলের বা বিভিন্ন ইয়ার মধ্যে জমা আছে। আর বিল্ট ইন বলতে কি বোঝাচ্ছে? যেই ফাংশনগুলা প্রোগ্রাম তৈরি করতে ডেভেলপার কর্তৃক দেওয়া, মানে ডেভেলপাররা যখন প্রোগ্রামটা বানাইছে, প্রোগ্রামটা বানানোর সময়ই আমাদের কিছু ফাংশন দিছে, যেগুলোকে বলি হচ্ছে আমরা বিল্ট ইন ফাংশন। এক্সাম্পল, প্রিন্ট একটা বিল্ট ইন ফাংশন। আর এইখানে রেগুলার এক্সপ্রেশনে কিছু বিল্ট ইন ফাংশন আছে, সেগুলো আমরা দেখব। এদের কাজও বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়। প্রথমে আছে ফাইন্ড অল, স্ট্রিং এর মধ্যে প্যাটার্নের সাথে মিলে যায় এমন সব অংশের একটি তালিকা বা লিস্ট প্রদান করতে ফাইন্ড অল। তাহলে ফাইন্ড অল দিয়ে স্ট্রিং এর মধ্যে প্যাটার্নের সাথে মিলে যায় এমন সব অংশের একটি তালিকা তৈরি করতে আমাদের এই ফাইন্ড অল মেথডটা ব্যবহার করা হয়ে থাকে। ওকে, তারপরে সার্চ, সার্চ মানে কি? খোঁজা বা অনুসন্ধান করা। স্ট্রিং এর যে কোনো স্থানে প্যাটার্নটি প্রথমবার যেখানে পাওয়া যায় তার একটি ম্যাচ অবজেক্ট দেয়। ম্যাচ বলতে বোঝাচ্ছে যে মিলে গেছে, এরকম একটা অবজেক্ট দেয় এই সার্চ। স্প্লিট, স্প্লিট মানে কি? কাটা, তাই না? প্যাটার্ন অনুযায়ী স্ট্রিংকে ভাগ করে একটি তালিকা তৈরি করে। ধরো এটা পুরা লাখটা এই যে কাটে দিলা, এটাকে বলা হচ্ছে স্প্লিট। সাব, এটাও যদিও কাটার কাজ করে। স্ট্রিং এর এক বা একাধিক ম্যাচিং অংশকে অন্যান্য স্ট্রিং বা টেক্সট দিয়ে প্রতিস্থাপিত করা হচ্ছে এই সাব মেথডের কাজ। আমাদের মূলত এখানে তোমার পড়তে হবে যে 1, 2, তারপরে 3, এই 3টা মুখস্থ রাখলেই হবে। ম্যাচ, ম্যাচ মানে কি? যেগুলো হচ্ছে মিল আছে, যেগুলোর একরকম আছে তাদেরকে খুঁজে বের করার জন্য। আর হচ্ছে ফাইন্ড বিটার, এটা এখানে আমাদের দেওয়া উচিত ছিল যে কাউন্ট নামের একটা মেথড আছে, এই মেথডটা। ঠিক আছে, কাউন্ট মানে এ কয়টা আছে এটা তুমি যদি গণনা করতে চাও, এই কাউন্ট মেথডের সাহায্য নিতে হবে। তো কাউন্টটা পড়বা, তার মানে 4। কাউন্ট পড়বা, ম্যাচ পড়বা, সার্চ পড়বা, ফাইন্ড অল পড়বা। এগুলো আমরা প্রোগ্রাম করতে দেখবো। আর বাকি জাস্ট মুখস্থ রাখার জন্য পড়লে পড়িও, না পড়লে তোমার ব্যক্তিগত উইশ। ওকে, তাহলে এই ছিল আমাদের কিছু
বিল্ট ইন ফাংশন কার জন্য? পাইথনের রেগুলার এক্সপ্রেশনের জন্য। ওকে, নেক্সট স্পেশাল সিকোয়েন্সের তালিকা তৈরি করো। প্রথমে বোঝো স্পেশাল সিকোয়েন্সটা আসলে কি। দেখো, স্পেশাল সিকোয়েন্স বলতে একটি ব্যাকস্ল্যাশ এবং তারপরে একটি নির্দিষ্ট ক্যারেক্টার সমন্বয়কে বোঝায়। প্রথমে ব্যাকস্ল্যাশ থাকবে, এরপরে হয় ডট বা প্লাস বা গুণন, এরকম যে কোনো কিছু থাকতে পারে, বা ডি বা হচ্ছে তোমার সি। ব্যাকস্ল্যাশের পরে যে কোনো কিছু থাকতে পারে, এই জন্য বলছি একটি ব্যাকস্ল্যাশ এবং তারপরে একটি নির্দিষ্ট ক্যারেক্টারের সমন্বয়কে বোঝায়। ওকে, যার বিশেষ অর্থ থাকে। নিচে একটি তালিকা দেওয়া হলো, এদের কাজ সহ দেওয়া আছে এখানে। দেখো, বি, বি মানে কি জানো? বি মানে কি? ডিজিট, যে কোনো একটি ডিজিট বা সংখ্যা খুঁজে বের করা। 0 থেকে 9 এর মধ্যে যে কোনো একটা ডিজিট হইতে পারে। এই সিকোয়েন্স থেকে তুমি কোনো কিছু খুঁজে বের করতে চাও, তোমাকে কি লিখতে হবে? ব্যাকস্ল্যাশ ডি, ছোট হাতের। ওকে, এখানে কি আছে? ব্যাকস্ল্যাশ বড় হাতের ডি, সংখ্যা নয় মানে ডিজিট নয় এমন কোন ক্যারেক্টার খুঁজে বের করা। মনে করো যে এই যে 9, এটা কি তোমার স্ট্রিং? এটা কি তোমার ডিজিট বলো তো? না, এটা ডিজিট না। কেন? এটা একটা স্ট্রিং। কিভাবে বুঝলাম? কারণ এটা স্ট্রিং এর ডাবল কোটেশনের মধ্যে আছে, তাই না? তাহলে এইরকম কোন যদি ডিজিট থাকে তোমার হচ্ছে ইয়াতে, তাকে খুঁজে বের করার জন্য এই যে ব্যাকস্ল্যাশ বি নামের যে সিকোয়েন্সটা আছে এটা ব্যবহার করা হয়ে থাকে। ওকে, তারপরে দেখো এস, যে কোনো হোয়াইট স্পেস খুঁজে বের করে থাকে। স্পেস ট্যাব বা নিউ লাইন। স্পেস বলতে মনে করো যে এই লেটারটা বা এখানে একটা ওয়ার্ড আছে, সেখান থেকে ফাঁকা আরেকটা কত, এরকম কতগুলো স্পেস আছে এই প্যারাগ্রাফটা বা এই প্যাসেজটার মধ্যে, সেটা তুমি খুঁজে বের করতে পারবা এই যে ব্যাকস্ল্যাশ এস যে সিকোয়েন্সটা আছে সেইটা। আবার তুমি চাইলে সেখানে কি কতগুলো নিউ লাইন, মানে এই যে একটা লাইন শুরু, 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 এই প্রত্যেকটা একটা করে নিউ লাইন বলে। এখানে কতগুলো নিউ লাইন আছে সেটাও তুমি এই যে ব্যাকস্ল্যাশ এস এটা দিয়ে খুঁজে বের করতে পারবা। ট্যাব ও খুঁজে বের করতে পারবা। ট্যাব বলতে এখানে একটা জিনিস লিখছো, আবার পরের জিনিসটা এখান থেকে শুরু করছো, একটা ট্যাব সাব দিয়ে, তার মানে এখানে ফাঁকা দিছে। এরকম কতগুলো ট্যাব আছে সেটাও তুমি খুঁজে বের করতে পারবা এই ব্যাকস্ল্যাশ এস দিয়ে। এরপরে ব্যাকস্ল্যাশ ছোট হাতের ডাব্লিউ। কি বললাম? ছোট হাতের ডাব্লিউ, যে কোনো শব্দ ক্যারেক্টার, যেমন এ থেকে জেড, অথবা ছোট হাতের এ থেকে জেড, অথবা 0 থেকে 9, অথবা আন্ডারস্কোর খুঁজে বের করতে এই যে আমাদের স্ল্যাশ ছোট হাতের ডাব্লিউ ইউজ করা হয়। আর এইটা সেম ভাবে শব্দ, ক্যারেক্টার বা আন্ডারস্কোর নয় এমন কিছু তুমি খুঁজে বের করতে চাও, তাহলে এই যে শব্দ বা ক্যারেক্টার নয় এমন কিছু, যেমন @, এগুলো তো স্পেশাল ক্যারেক্টার, তাই না? স্পেস খুঁজে বের করার জন্য তুমি এই যে ব্যাকস্ল্যাশ ডাব্লিউ যে সিকোয়েন্সটা আছে এটা ব্যবহার করতে পারবা। তারপরে এ, যদি নির্দিষ্ট ক্যারেক্টারগুলো স্ট্রিং এর একদম শুরুতে থাকে সেক্ষেত্রে তুমি এটা ব্যবহার করতে পারবা। আর জেড, যদি নির্দিষ্ট ক্যারেক্টারগুলো স্ট্রিং এর একদম শেষে থাকে সেক্ষেত্রে জেড। এ মানে কি একদম শুরুতে বোঝাচ্ছে, আর জেড মানে কি একদম শেষে বোঝাচ্ছে। ওকে, তো এইখানে এই যে এইটা, তারপরে হচ্ছে এইটা, আর হচ্ছে যে এইটা, এই কয়েকটা পড়লেই হবে। বাকিগুলো জাস্ট তোমার পরীক্ষার জন্য তোমাকে মনে রাখলেই হবে। আর এগুলো আমাদের প্রোগ্রামে কাজে লাগবে। এগুলো হচ্ছে স্পেশাল সিকোয়েন্স। ওকে, আরো আছে বাট আমরা ওগুলো না পড়ি। তো এখানে একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রাম আমি তোমাদের এখানে এক্সপ্লেন করবো না, কারণ প্রোগ্রামে আমি এক্সপ্লেন করবো হচ্ছে কম্পিউটারে। ওকে, এখানেও একটা প্রোগ্রাম আছে। তারপরে তুমি স্ক্রিনশট নিতে পারো, নিয়ে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো। এটা আমরা কি করব? প্র্যাকটিক্যালে দেখবো। আচ্ছা, এখানে কিছু ফাংশন ব্যাখ্যা করা আছে। তো আমরা কিছু বিল্ডিং ফাংশন বললাম না পাইথনে, সেই বিল্ডিং ফাংশন গুলো নিয়ে আলোচনা করবো এখন। ঠিক আছে, কি লিখছে? উদাহরণ সহ পাইথনের রেগুলার এক্সপ্রেশনের বিল্ডিং মেথড গুলো বা বিল্ডিং এক্সপ্রেশন গুলো বর্ণনা করতে বলছে। চলো আমরা বর্ণনা করি। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আসছিল পরীক্ষাতে, তাই না? প্রথমে ফাইন্ড অল। ভাইয়া re.findAll কেন? re.findAll হওয়ার কারণ আমি তোমাকে বলি। আমরা কি ওই যে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা, সরি কি বলে, ত্রিভুজের ক্ষেত্রফল, তারপর দিকের সমীকরণে আমরা ম্যাথ নামের একটা মডিউল আমাদের প্রোগ্রামে ইম্পোর্ট করতাম। সেখানকার পায়ের মান যখন নিতাম তখন আমরা লিখতাম ম্যাথ ডট পাই। ম্যাথ ডট পাই লিখতাম কেন? কারণ ম্যাথ হচ্ছে একটা ফাংশন যেটা এই, সরি, পাই হচ্ছে একটা ফাংশন যেটা ওই ম্যাথ নামের মডিউলটাতে আছে। ব্যাসে প্রথমে মডিউল নাম দিয়ে ডট দিতে হয়। সেম ভাবে আর এটা কি আমাদের রেগুলার এক্সপ্রেশনের একটা মডিউল, তাই না? রেগুলার এক্সপ্রেশন মডিউল। তাহলে সেটার মধ্যে আমাদের ফাইন্ড অল নামের যে মেথড আছে সেটা নিতে হবে। দ্যাটস ওয়াই আমরা re.findAll লিখবো। ওকে, দেখো এটি স্ট্রিং এর মধ্যে প্যাটার্নের সাথে মিলে যায় এমন সব অংশকে একটি লিস্ট আকারে রিটার্ন করে, যেটা আমরা পড়ছি অলরেডি। প্রথমে আমরা ইম্পোর্ট করব re মডিউলকে। ওকে, তারপরে এখানে রেস নামের একটা ভেরিয়েবল বানাইলাম। তারপরে এই re মডিউল থেকে ফাইন্ড অল ফাংশনটা ব্যবহার করলাম।
দ্য রেইন ইন দ্য স্পেন, এখানে যে এআই যে জিনিসটা আছে, এআই কত, এআই এটা কয়বার আছে সেটা আমরা খুঁজে বের করবো, কয়বার আছে সেটা আমরা খুঁজে বের করবো। দ্যাটস ওয়াই আমরা লিখছি কি আর ই ডট ফাইন্ড অল। তাহলে কত এই প্যাটার্নটাতে কতবার ম্যাচ করছে সেটা সে খুঁজে আমাদেরকে বের করে দেবে কি আকারে, একটা লিস্ট আকারে। তাহলে আমি কি বের করব, এই যে এআই কার মধ্যে, দ্য রেইন ইন দ্য স্পেন, এই যে সেন্টেন্সটা আছে এটার মধ্যে। প্রিন্ট আর এস, দেখো আউটপুট হচ্ছে কি যে একটা লিস্ট কিন্তু আউটপুট দিছে আমাদের, কি দিছে একটা লিস্ট আউটপুট দিছে, এবং এখানে দুইটা এআই দেখতে পাচ্ছি। আর দুইটা এআই যদি আমরা এখানে খুঁজি, এই যে রেইনের এখানে একটা আর এই যে স্পেনের এখানে একটা, দুইটা খুঁজে বের করছে। তাহলে ফাইন্ড অল এর কাজ কি, ফাইন্ড অল এর কাজ হলো একটি স্ট্রিং এর মধ্যে প্যাটার্নের সাথে মিলে যায় এমন সব অংশকে একটি লিস্ট আকারে প্যাটার্ন করা। এই যে এআই প্যাটার্নের সাথে মিলে যায় কি স্ট্রিং এর মধ্যে, যে স্ট্রিং এর মধ্যে প্যাটার্নের সাথে মিলে যায় এমন কি করে ম্যাচ গুলো লিস্ট আকারে আমাদেরকে রিটার্ন করে। মনে রাখবা সার্চ এটি পুরো স্ট্রিং প্যাটার্ন খুঁজে এবং প্রথম যে কোনো মিল পায় তার একটি ম্যাচ অবজেক্ট রিটার্ন করে, মিল না পেলে নান রিটার্ন করে। যদি মিল পায় তাহলে ম্যাচ রিটার্ন করবে, না পেলে নান মানে নাই এটা রিটার্ন করবে। সেটা একটু দেখো এখানে সেম ভাবে আমরা আমাদেরটা রিটার্ন করলাম। এখানে আমরা স্ল্যাশ এস ব্যবহার করছি, কি স্ল্যাশ এস, এটা একটা সিকোয়েন্স, ওই যে একটু আগে বলছি যে মনে রাখিও হ্যালো ওয়ার্ল্ড। তাহলে আমাদের স্ট্রিংটা কি হ্যালো ওয়ার্ল্ড, প্রথম স্পেসটি খুঁজবে, কি খুঁজবে প্রথম স্পেসটি খুঁজবে, মানে এইখানে স্পেস আছে কয়টি না কয়টি এই স্পেসটা খুঁজে বের করবে। প্রিন্ট স্পেস পাওয়া গেছে, পজিশন আর ইএস ডট স্টার্ট, মানে শুরুর দিকে পাওয়া গেছে, কোথায় শুরুর দিকে পাওয়া গেছে, মানে এখানে একটা স্পেস আছে, এই যে কি আছে স্পেস আছে। এরকম কিছু যদি খুঁজে বের করতে চাও তাহলে তোমাকে এইভাবে লিখতে হবে, ওকে। এবং এইটার আউটপুট কি আসবে, একটা ম্যাচ অবজেক্ট। আর যদি মিল না থাকতো, এখানে স্পেস বা হ্যান কিছু যদি না থাকতো, সেক্ষেত্রে আমাদেরকে ন্যান রিটার্ন করতো, কি ন্যান রিটার্ন করতো, ওকে। তা গেল সার্চ। তারপরে আমাদের কি আছে, সাবটা পড়বা, আচ্ছা পড়ো যেহেতু এই কয়টা দেওয়া আছে। সাব আর ই ডট সাব, তাহলে এটি স্ট্রিং এর এক বা একাধিক ম্যাচিং অংশকে অন্য কোনো শব্দ বা ক্যারেক্টার দিয়ে প্রতিস্থাপিত করে। ধরো তখন আমরা এআই কে খুঁজছিলাম না, সেই এআই কে প্রতিস্থাপিত করে লিখে দিল বিআই। তাহলে এই টাইপের কাজ করার জন্য এই যে আর ই ডট সাব এটা ব্যবহার করা হয়, ওকে। সেম ভাবে ইম্পোর্ট করলাম, কি লিখছি আর ই ডট স্প্লিট নামের যে ফাংশনটা আছে সেটা আমরা এখানে ব্যবহার করছি, কেন জানি। তাহলে বাবা যদি স্প্লিটই করবো তাহলে স্প্লিট লিখে দিতি। যাই হোক, পাইথন ইজ ফান, আউটপুট দিছে কি পাইথন ইজ ফান, প্রত্যেকটাকে আলাদা আলাদা কি স্ট্রিং করছে এই স্প্লিটের কাজ। মানে এখানে একটা আছে না, এখানে যা আছে সবটা একটা, বাট স্প্লিট মানে কি আলাদা আলাদা অংশে ভাগ করা। কি করা বলতো, আলাদা আলাদা অংশে ভাগ করা। স্পেস যেখানেই পাবে সেখানে একটা করে বক্স বানাই দিবে। এখন দেখো পাইথন একটা বক্স, মানে পাইথন একটা অংশ, ও আবার ইসকে একটা অংশ করছে, আবার ফানকে একটা অংশ করছে। তাহলে এখানে সে তিনটা অংশ বানাই দিছে। এটাই হচ্ছে স্প্লিট বা সাপের কাজ, ওকে। আর আর ই ডট ম্যাচ, দুঃখের বিষয় আর ই ডট ম্যাচ না, এখানে কোনো প্রোগ্রাম নাই, বাট বিষয়টা এইরকমই হবে। এখানে প্রোগ্রামটা না দেওয়ার কারণ হইলো তোমরা এরকম তিনটা ফাংশন বা চারটা ফাংশনের কাজ দেখলা, এখন ওই ম্যাচ ফাংশনের কাজ কি তোমাদের আমি এখানে পড়াইছি। কোথায়, এই যে এখানে পড়াইছি, এই যে এখানে পড়াইছি, এর কাজ কি পড়াইছি। তো এইটা কি করবা তোমরা নিজেরা এক্সপ্লেইন করবা। যদিও যে এখানে ম্যাচ নামের একটা ফাংশন ব্যবহার করা আছে, তবে এটা আমি তোমাদেরকে দেখাবো না, কারণ এটা তোমাদের হোমওয়ার্ক। কি বলতো হোমওয়ার্ক, এই যে এখানে কি প্রোগ্রামটুকু হবে, কোন প্রোগ্রামটুকু হবে, এই প্রোগ্রামটুকু লিখে এইভাবে লিখে গ্রুপে তোমরা সাবমিট করবা। তোমাদের কাজ হচ্ছে এটা, বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের রেগুলার এক্সপ্রেশন নিয়ে বিস্তারিত আলোচনা। মাথা ঘোরার কিছুই নাই, জাস্ট একটু সিম্পল ওয়েতে আমি ঠান্ডা মাথাতে আমি যে কথাগুলো বললাম মস্তিষ্কের ভিতরে এরকম ভাবে একদম প্রিন্ট করে ফেলো। আমি যখন প্র্যাকটিক্যাল করাবো না তখন দেখবো যে অনেক ইজি লাগতেছে বিষয়গুলা, ওকে। প্র্যাকটিক্যাল করলে সবকিছু সহজ হয়ে যায়, তাই না? অনেকে বলো ভাইয়া ক্লাস তো বুঝি নাই ভাইয়া, কি হয়েছে খুব ঝামেলা ভাইয়া, পেছানো গোছানো, কি বলছেন না বলছেন ভাইয়া। যখন প্র্যাকটিক্যাল করি আরে ভাই এটা তো সহজ ইজি, তখন ইজি হয়ে যায়, তাই না? তো দ্যাটস আমরা প্র্যাকটিক্যাল করবো ইজি করার জন্য, ঠিক আছে? তো এই ছিল আজকে আলোচনা। এরপরে করব সমালোচনা, কারণ তোমাদের 10টা অধ্যায় কিন্তু শেষ, মানে বই শেষ, বুঝতে পারছো? তো এই পর্যন্তই, সবাই ভালো থাকিও, আমার জন্য দোয়া করিও। তোমাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা, সামনে যেহেতু পরীক্ষা তোমাদের,
তো সবাই ভালো থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন ক্লাসে। সেই পর্যন্ত আমাদের জন্য দোয়া করিও, আমার জন্য দোয়া করি, আমি তোমাদের জন্য সবসময় দোয়া করি। সবাই ভালো থাকিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। টাটা।